রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শীতকালীন সবজির বৈচিত্র্য থাকে সব থেকে বেশি। এই সময় বাজারে প্রচলিত সবজির পাশাপাশি বিভিন্ন অপ্রচলিত সবজিও দেখতে পাওয়া যায়। বাজারে ভালো চাহিদা এবং অন্যান্য সবজির তুলনায় লাভ বেশি, একথা মাথায় রেখে পুরাতন মালদা ব্লকের নেমুয়া গ্রামের কৃষক দেবকুমার বল্লভ ফুলকপি, বাঁধাকপির পাশাপাশি অপ্রচলিত সবজি ব্রোকলির চাষ করছেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ব্রোকলির চাষ করে আসছেন। এখন তিনি তার ব্রোকলি বাজারজাত করছেন। তিনি তার অভিজ্ঞতার কথা, ব্রোকলি চাষের কথা সবটাই জানালেন আমাদের। আমি প্রতি বছরই সবজি চাষ করি, তার ভিতরে ব্রোকলি একটা অন্যরকম ফসল। এই ফসলটা বর্তমানে বেশ ভালো ডিমান্ড। এর পুরোটাই সবুজ থাকে, যার জন্য এই কপিটা, ব্রোকলিটা খাওয়ার পক্ষে খুব ভালো। এই কপিটা অন্য কপির থেকে লাভজনক কম নয়, এটা অন্য কপির থেকে লাভজনক বরঞ্চ বেশি। এটা পিস হিসাবে 14 টাকা 15 টাকা এরকম পিস পাইকারি রেট হিসাবেই বিক্রি হয়ে যায়। এই ব্রোকলিটা অন্য কপির যেভাবে চাষ হয় এটাও ঠিক সেই একই পদ্ধতিতে চাষ হয়, তবে এটা অন্য যে কপিগুলো, বাঁধাকপি, ফুলকপি, তাদের থেকে এর রোগ পোকার আক্রমণটা কম হয় এবং এর প্রতিরোধ ক্ষমতাটা বেশি, যার জন্য এটা আমি কয়েক বছর থেকেই চাষ করছি। এটা 1 বিঘায় মোটামুটি 4.5 থেকে 5 হাজার গাছ বসানো যায় এবং এর বিক্রিটাও ভালো, 10 থেকে 12 টাকা পিস আরামে বিক্রি হয়ে যায়। এর খরচ মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়ে যায়। 20-25 হাজার টাকা লাভ থাকে এটা 1 বিঘায়। আশ্বিন মাসের শেষের দিকে লাগিয়েছি এটা। এখন মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে, এখন পুরোপুরি কাটা শুরু হয়ে গেছে অলরেডি। এটা অন্য ফুলকপি টপি যে চাষের মতনই এটা তেমন চাষ হয় না, অল্প সংখ্যক কৃষকই এটা চাষ করে। এটা কিছুটা করে যদি এই ব্রোকলির চাষ করে তাহলে মনে হয় লাভের অঙ্কটা আরও অনেক ভালো দাঁড়াবে এবং প্রত্যেকটা কৃষকের সব রকমের কপি যখনই থাকবে তখন সেখানে পাইকারের আমদানিটাও ভালো হয়। এই সুবিধা দেখে আমি আমার জমিতে ব্রোকলি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব রকমই চাষ করি। একরকম কপি হলে বাজারে আমদানির যেরকম বেশি সম্ভাবনা থাকে, ভ্যারাইটিস কোয়ালিটি থাকলে সেটা অল্প অল্প থাকে এবং মার্কেটজাত করতেও সুবিধা হয়, বিক্রি করতেও সুবিধা হয় এবং পাইকারদেরও সুবিধা হয় যে এক জায়গায় গিয়ে নানান রকমের মাল পাওয়া যায়। এটা একটা বিশেষ সুবিধাজনক দিক। আমি এবছরও মোটামুটি 7-8 কাঠা জায়গা ব্রোকলির চাষ করেছি। আমি প্রত্যেক বছরই এটা মোটামুটি করি। 8-10 বছর থেকে আমি ব্রোকলির চাষ করছি। অন্য কপি যেরকম আমি চাষ করেছি, অন্য কপিতে যে ধরনের খরচ এটাও ঠিক সেই একই খরচ, কিন্তু এটাতে ফুলকপি টপি যেরকম যে কোনো সময় হঠাৎ আমদানি বেশি হয়ে গেলে দাম পড়ে যায়, এটা তেমন দাম পড়ে না এবং এটা একটু ফুলকপির থেকে জমিতে একটু লাস্টিংটা বেশি দিন। এটা যদি মনে করা যায় যে ফুলকপি ম্যাচিউর হয়ে গেল, 2 দিন রাখলে সেটা কালার নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। এটা কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। যে কোনো সময় হঠাৎ আমদানি বেশি হয়ে গেলে দাম পড়ে যায়, এটা তেমন দাম পড়ে না এবং এটা একটু ফুলকপির থেকে জমিতে একটু লাস্টিংটা বেশি দিন। এটা যদি মনে করা যায় যে ফুলকপি ম্যাচিউর হয়ে গেল, 2 দিন রাখলে সেটা কালার নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। এটা কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। এটা একটা এর বাড়তি গুরুত্ব, যার জন্য আমি সবসময় এই চিন্তা ভাবনা করে আমি এই ব্রোকলিটার চাষ করছি। এবছর 7-8 কাঠা জায়গা লাগিয়েছি, আগামীতে হয়তো এটা আর একটু বাড়িয়ে 15 কাঠা কি 1 বিঘা এই ধরনের লাগাবো। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পান একটি দীর্ঘমেয়াদী ফসল। আমাদের রাজ্যে বরজের ছাউনিতে আর্দ্র পরিবেশে পানের চাষ করা হয়। ঠিকমতো যত্ন না করলে পানে নানা রকম রোগ দেখা যায়। শীতকালে পানের পরিচর্যা কিভাবে করলে বরজে রোগ জ্বালার উপদ্রব কম হবে সেই বিষয়ে জানাচ্ছেন বারাসত ব্যারাকপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা ঋষিকৃষ্ণ দে। পান বরজ কিন্তু বাংলায় বহু বছর ধরে চলে আসছে এই পান চাষের পদ্ধতি বরজ করে, কিন্তু সম্প্রতি এই শেড নেট করে ছাউনি ঘর করে সেখানে পান বরজ তৈরি করা, এটা মূলত যে রোগ
পোকার হাত থেকে পান গাছকে একটু রক্ষা করার জন্য এই ব্যবস্থাটা কার্যকরীভাবে এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেখানে কৃষক বন্ধুরা লাভবান হচ্ছেন। কিন্তু শুধুমাত্র শেড নেট দিলেই যদি দায়িত্ব শেষ বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে শীতকালে প্রত্যেকটা মরশুমে কিন্তু তার কিছু কিছু সমস্যা দেখা দেবে। ঠান্ডার মধ্যে যে পানবরজ যে গরমটা রাখা, তাপমাত্রা যাতে একটু বেশি থাকে সেটা ধরে রাখা শেড নেট অতটা পারে না। সেই জন্যে তার উপরে যদি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে অনেকখানি সেই গরমটা ধরে রাখা সম্ভব হয়। আবার সাইডে বা ধারে যে ঘেরাটা দেওয়া হয় সেটাও ওই শেড নেট দিয়ে করার ফলে সেখান দিয়েও ঠান্ডা বাতাস ঢুকে পান গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে, বরজের ক্ষতি করতে পারে। সেই জন্যে সেখানেও কিন্তু ওই সাদা পলিথিন দিয়ে ঘিরে দেওয়া দরকার। তারা ভেতরেই খড়ের একটা বিকল্প ছাউনির ব্যবস্থা করে, যার ফলে অনেকখানি তাপমাত্রাটা ধরে রাখা যায়। কিন্তু খড়ের ছাউনি দিলে আবার যেটা হয়, অনেকখানি আলোর ঘাটতি হয়। যদিও সেই আলোর ঘাটতিটা খুব বড় ব্যাপার নয়, কেন কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঠান্ডায় পানের বৃদ্ধি ভালো হবে না এবং রোগের সমস্যা বাড়বে, পোকার সমস্যা বাড়বে। পানের কিছু রোগ এবং পোকার সমস্যাও শীতকালে এসে যায়। পোকার ক্ষেত্রে আমরা দেখি সাদামাছি, কালোমাছি এবং মাকড়। সাদামাছি, কালোমাছি পাতার নিচের দিকে থাকে, পাতার রস শোষণ করে খায়। খাওয়ার পরে যেটা লক্ষণ প্রকাশ পায় সেটা অনেকটা রোগের মতনই এবং পানগুলো বাজার দর কমিয়ে দেয়। মাকড় এবং সাদামাছি, কালোমাছির লক্ষণ প্রায় একই, শুধুমাত্র মাকড় আক্রান্ত পাতা অনেকটাই কুঁকড়ে যায় বা কুঁচকে যায়, আর সাদামাছি বা কালোমাছি আক্রমণে সেটা হয় না। এবং নিয়ন্ত্রণের জন্যে নিম তেল 10,000 ppm অ্যাজারেটিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে মাঝে মাঝে স্প্রে করা এবং তামাক পাতার নির্যাস মাকড়ের জন্য খুব ভালো কার্যকরী। পানের পাতা যেহেতু খুবই পিচ্ছিল, সেই জন্য আঠা জাতীয় পদার্থ অবশ্যই মেশাতে হবে। যে কোনো স্প্রের ক্ষেত্রে, সে অনুখাদ্য স্প্রে করা হোক বা রোগের জন্য স্প্রে করা হোক বা পোকার জন্য স্প্রে করা হোক না কেন, সবসময় আঠা জাতীয় পদার্থ মেশানো দরকার। জৈব উপায়ে রিঠা ভিজিয়ে সেই রিঠার যে নির্যাস সেটা জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আর রাসায়নিক হলেও শ্যাম্পু বা জেন্টিল, ইজি এই জাতীয় যে সমস্ত নরম তরল সাবান, সেইগুলো কিন্তু মিশিয়ে এই আঠার ব্যবস্থাটা করা সম্ভব। এছাড়া ভাঁজ দেওয়ার পরে এই শীতকালে বিভিন্ন রকমের গোড়া পচা রোগের সম্ভাবনা থাকে, সেই জন্যে গোড়ার মাটি অবশ্যই শোধন করা দরকার। ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটো জীবাণু এবং ছত্রাকের নিয়ন্ত্রণের জন্য জৈব যদি ব্যবহার করা হয় তাহলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। ভেজা গোবর সার বা খামারের সার বা ভার্মিকম্পোস্ট সারের সাথে যদি এই জাতীয় রোগনাশকগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রোগের মধ্যে আমরা দেখেছি কালো আঙ্গারি বলে একটা রোগ হয়, পাতায় কালো কালো ছিটছিট দাগ হয়, পরবর্তীকালে সেটা দাগগুলো বেড়ে পুরো পাতাটা কালো হয়ে পচে যায় এবং সেটা কাঠকয়লার মতন রং ধারণ করে। অনেক সময় এটা পাতার বোটা এবং কাণ্ডও আক্রমণ ঘটায়। রোগ নিয়ন্ত্রণ করতে গেলে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস দিয়ে গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেওয়া এবং তা সত্ত্বেও যদি রোগ দেখা যায় সেক্ষেত্রে এই সর্বাঙ্গবাহী রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইডোমর্ফ 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শীতকালে পানের বৃদ্ধি অনেকখানি কমে যায়, পরিবেশগত কারণেই তারা ঠিক মতন খাবার সংগ্রহ করতে পারে না এবং বৃদ্ধি হয় না। যেহেতু শেকড় থেকে বেশি পুষ্টি টানে না, সেহেতু গাছের পাতায় যদি 19-19-19 জাতীয় যে পাতায় স্প্রে করার সার স্প্রে করা যায় তাহলেও কিন্তু সেখানে অনেকখানি ভালো কাজ হবে। অনুখাদ্যের মধ্যে বিশেষ করে জিঙ্ক এবং বোরন এই দুটো যাতে স্প্রে করা যায় সেটাও নজর দিতে হবে। আর যে পানবরজের মধ্যে যেন আগাছা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা হয়। যে সমস্ত রোগগ্রস্ত গাছ থাকে, পাতা থাকে, সেগুলোকে বরজে না জমিয়ে পচিয়ে সেটা যদি পানবরজের বাইরে নিয়ে গিয়ে সার গর্তে পচিয়ে নষ্ট করা হয় তাহলে রোগটা নিয়ন্ত্রণ করা অনেকখানি সহজ হবে। আগাছা থেকেও কিন্তু রোগ ছড়ায়, আগাছাগুলো নিয়ন্ত্রণ করে তুলে ফেলে দিতে হবে পানবরজ থেকে। যে সমস্ত ক্ষেত্রে কৃষকদের এই ধরনের শেড নেট নেই, স্বাভাবিক নিয়মে যে পানবরজ তারা করেন খড়ের ছাউনি দিয়ে, সেক্ষেত্রে শীতকালে ছাউনি ঘন করে দিতে হবে এবং ধারের যে বেড়া বা ঘেরা সেগুলোকে ঘন করে দিতে হবে যেন ঠান্ডা বাতাস বেশি না ঢুকতে পারে। প্রয়োজনে তার চারিদিক দিয়ে এবং উপর দিয়ে পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে, ঘেরা দিতে হবে, যাতে এই বাতাস চলাচলটা ব্যাহত করা যায়। তাহলে ভেতরের যে
উষ্ণতা সেটা অনেকখানি ধরে রাখার ফলে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে যে বৃদ্ধির সমস্যা সেটা থেকে পানবরজকে রক্ষা করা সম্ভব হবে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার রানাঘাট থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন অমর রায়। তিনি শশা চাষ করেছেন। এখন তার শশার জমিতে লাল পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। লাল পোকা হল কুমড়ো জাতীয় ফসলের একটি ক্ষতিকারক কীট। পূর্ণাঙ্গ পোকা শশা গাছের বীজপত্র, কচি পাতা ও ফুল খেয়ে নষ্ট করে দেয়। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা গাছের গোড়া সংলগ্ন ভেজা মাটিতে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়াগুলি বেরিয়ে এসে শিকড়, মাটির ভেতরের কাণ্ড ও মাটি স্পর্শ করা ফলকে ক্ষতি করে। এছাড়া পূর্ণাঙ্গ পোকাগুলি শশা গাছের পাতার ক্লোরোফিল অংশ খেয়ে ফেলে। মারাত্মকভাবে আক্রমণ হলে সমগ্র পাতাটি জালিকার মতো হয়ে যায়। এর ফলে গাছের সালোক সংশ্লেষ ঠিকমতো হয় না, গাছের বৃদ্ধি ও ফুল ফলের সংখ্যা কমে যায়। প্রায় সারা বছর ধরেই বিভিন্ন কুমড়োগোত্রীয় ফসল চাষ করা হয়। তাই কোনো জমিতে একটি ফসল উঠে গেলে এই কীটটি অনায়াসে আশ্রয়দাতা ফসল পেয়ে যায়। তাই পোকার নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে। শশা চাষের জন্য নির্বাচিত জমি গভীরভাবে কর্ষণ করে রোদ খাওয়াতে হবে এবং পূর্ববর্তী ফসলের অবশিষ্টাংশ তুলে পুড়িয়ে ফেলতে হবে। শশার বীজ একক এলাকায় নির্দিষ্ট সংখ্যক বপন করতে হবে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমিতে আগাছা দেখা দিলে তা নিড়েন দিয়ে তুলে ফেলতে হবে। গাছের বয়স অনুযায়ী সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। অতিমাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করলে এই কীটটির প্রকোপ বাড়ে। শশার জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। যদি পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে পূর্ণাঙ্গ পোকা সংগ্রহ করে বিনষ্ট করতে হবে। এই পোকার নিয়ন্ত্রণের জন্য সবচাইতে ভালো উপায় হল আক্রান্ত গাছে কেরোসিন মিশ্রিত ছাই প্রয়োগ করা। এই পোকা আক্রমণের শুরুর দিকে 10,000 ppm এর নিমজাত কৃষি বিষ 1 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে সুফল পাওয়া যায়। এছাড়া গাছের গোড়া সংলগ্ন মাটিতে নিমজাত কৃষি বিষ স্প্রে করলে এই পোকার ডিম নষ্ট হয়। রাসায়নিক উপায়ে কুমড়োর লাল পোকা নিয়ন্ত্রণে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা কার্বারিল 2.5 গ্রাম অথবা ট্রাইজোফাস 1 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। কীটনাশক দ্রবণে অবশ্যই স্টিকার মেশাতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে আম এবং লিচু অন্যতম। আর কয়েকদিন পরেই এই ফলগুলির মুকুল আসবে। গাছে মুকুল আসার আগে এবং পরে বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয়। আর এই পরিচর্যাগুলো সময় মতো এবং সঠিক পদ্ধতিতে করলে গাছে ভালো ফল আসে এবং ফলের গুণগত মানও যথেষ্ট ভালো হয়। রাজ্যের বিভিন্ন আমবাগানে আর কয়েকদিনের মধ্যেই আমের মুকুল আসতে শুরু করবে। মুকুল আসার আগে এই সময়টাতে আম বাগানের বেশ কিছু বিশেষ পরিচর্যা প্রয়োজন, তাহলেই ভালো ফলনের আশা করা যেতে পারে। এই সময় আমবাগানের বৈজ্ঞানিক পরিচর্যা সম্পর্কে আমাদের জানালেন মালদা জেলার উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা রাহুল চক্রবর্তী। মালদা জেলায় মোটামুটি 30,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়। গত বছর আমরা খুব ভালো ফলন পেয়েছিলাম। মালদা জেলায় গত বছর 3,70,000 মেট্রিক টন আম হয়েছিল। এবছরও এখনও যা ওয়েদার আছে, যেরকমভাবে শীত পড়েছে, শীত যখন কমতে থাকবে এবং গরম বাড়তে থাকবে, আমরা আশা করছি যে ভালোই মুকুল হবে। কিন্তু শীত কমছে, গরম বাড়ছে, তারপরে হঠাৎ করে যদি আবার ঠান্ডা পড়ে আসে, ফিরে আসে, রিটার্ন করে, তাহলে অনেক সময় কিন্তু মুকুলের সমস্যা হয়, মুকুল বেরোতে অনেক সমস্যা হয়। তো এবছর এখনও পর্যন্ত যা ওয়েদার আছে, আমরা আশা করতে পারছি বিগত দিনে যে পশ্চিমী ঝঞ্ঝা হলো, যার জন্য হঠাৎ করে ঠান্ডাটা আটকে গিয়ে গরম পড়লো, তার জন্য কিছু অসময়ের মুকুল আসলেও এখন আবার শীত ফিরে এসছে, একদম সঠিক সময়ে শীতটা পড়েছে। এরপরে যখন আগামী দিনে, যখন জানুয়ারি মাস শেষ হবে, ফেব্রুয়ারি মাসের শুরুর থেকে যখন থেকে টেম্পারেচার আবার বাড়তে শুরু করবে ধীরে ধীরে, তখন আশা করছি ভালো মুকুল আসবে। এবং গত বছর প্রায় 90-95% মুকুল এসেছিল। সেই অনুযায়ী এককালে বলা হতো অফ ইয়ার এবং অন ইয়ার আমের ক্ষেত্রে এক বছর ভালো মুকুল হয়
ভালো ফলন হয়, আরেক বছর একদম কম মুকুল হয়, কম ফলন হয়। কিন্তু বিগত 5-7 বছর ধরে নিয়মিত পরিচর্যার কারণে অফ ইয়ার অন ইয়ারের মধ্যে যে প্রোডাকশনের তারতম্য সেটা অনেক কমে গেছে। এবছর আমরা আশা করছি আবার কিন্তু ভালো ফলনই হবে। নির্দিষ্ট পরিচর্যা যদি করা যায় বাগানে, অবশ্যই এবছরে ভালো ফলনের আমরা আশা করছি 3 লক্ষ মেট্রিক টনের ওপরই ফলন হবে আবার। এই সময় থেকে মালদায় প্রায় 30,000 হেক্টর যে আম বাগান আছে, আম বাগানের পরিচর্যার কাজ ইতিমধ্যেই চাষি ভাইরা শুরু করেছেন। আমরা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে ওনাদের বলছি যে এখনও মুকুল আসেনি। কিছু কিছু বাগানে আমরা দেখেছি অসময়ের মুকুল এসছে, তার মধ্যে বেশিরভাগটাই পুরুষ ফুল। হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার, যেটা উভলিঙ্গ ফুল, সেটা যে অসময়ের মুকুল এসছে তার মধ্যে সাধারণত থাকে না, থাকলেও সামান্য পরিমাণে থাকে এবং তা থেকে সেরকম ফলও হয় না। ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডা যখন ধীরে ধীরে কমবে তখন বাগানে মুকুল আসবে। মুকুল আসার আগে থেকেই আমরা বলি আম বাগানের কিছু প্রাথমিক পরিচর্যার কাজ করা উচিত। তার মধ্যে প্রথমত ম্যাঙ্গো হপার বলে একটা পোকা থাকে, যেটা আমাদের এখানকার চাষি ভাইরা ছুটকি, ফুটকি বা বাদামি রঙের শোষক পোকা বিভিন্ন নামে ডাকেন। ওই পোকার যদি সংখ্যা বাগানে খুব বেশি থাকে তাহলে তার নিয়ন্ত্রণের জন্য একটা সিস্টেমিক পেস্টিসাইড স্প্রে করা উচিত। খুব ভালো কাজ হয় যদি চাষি ভাইরা এই সময় ইমিডাক্লোপ্রিড একটা স্প্রে করেন। ইমিডাক্লোপ্রিড যদি এই সময় 4 থেকে 5 ml 15 লিটার জলে গুলে তার সঙ্গে একটা স্টিকার মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু ওই পপুলেশনটা, যে ম্যাঙ্গো হপারের সংখ্যা যেটা বাগানে আছে সেটা অনেকটা কমে যাবে। তাতে আগামী দিনে যখন ফুল আসবে, মুকুল চুষে রস খেয়ে মুকুলকে শুকিয়ে দেওয়া, এই সমস্যাটার থেকে তারা অনেকটাই রক্ষা পেতে পারবেন। আর তাছাড়া আরেকটা বলি, এই সময় যখন বাগানে মুকুল আসেনি একটা ব্রড স্পেকট্রাম কোনো একটা ফাঞ্জিসাইড স্প্রে করতে। তার মধ্যে আমাদের চাষি বন্ধুরা করতে পারেন যেমন কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড। কপার অক্সিক্লোরাইড যদি করেন তাহলে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে, কপার হাইড্রোক্সাইড করলে 2 গ্রাম প্রতি লিটার জলে, অবশ্যই স্টিকার মেশাতে হবে 1/2 ml পার লিটার মিশিয়ে। এবং এছাড়াও কার্বেন্ডাজিম ম্যানকোজেব মিক্সচারও স্প্রে করতে পারেন। একটা ব্রড স্পেকট্রাম একটা ফাঞ্জিসাইড এবং একটা ইনসেকটিসাইড যদি স্প্রে করে রাখেন তাহলে খুব উপকার পাওয়া যায়। আর একটা জিনিস বলি, যতক্ষণ না মুকুল আসছে ততক্ষণ অবধি বাগানে জল সেচ বা সার প্রদান এই কাজগুলো একটু বন্ধ রাখতে। কারণ এই সময় আমরা দেখেছি যখন বাড ডিফারেন্সিয়েশন হয়নি, মানে কুড়ি থেকে ফুটে মুকুল বেরোবে না পাতা বেরোবে, সেটা এখনো পর্যন্ত হয়নি। এই সময় যদি বাগানে ঢেলে সেচ দেওয়া যায় বা খুব বেশি পরিমাণে খাবার দিয়ে দেওয়া যায় গাছকে, তাহলে অনেক সময় দেখা যায় কিন্তু মুকুলের বদলে নতুন পাতা ছাড়ার প্রবণতা আসে গাছের মধ্যে। তাই আমরা অনুরোধ করব আমাদের কৃষক বন্ধুদের যে তারা যেন এই সময় সেচ এবং সার দেওয়াটা বন্ধ রাখেন। যখন মুকুল চলে এলো, ছোট ছোট আমের গুটি ধরলো, সেই সময় তারা সেচ দেবেন এবং সার দেবেন। আর একটা আমরা লক্ষ্য করছি বিগত কয়েক বছর ধরে প্যাক্লোবিউট্রাজল নামে একটা গ্রোথ রিটার্ডেন্ট, সেটা গাছে প্রয়োগ করে গাছ থেকে জোর করে মুকুল আনার প্রবণতা খুব কিন্তু বাড়ছে। এর ফলে আমরা দেখেছি যে বাগানগুলো অনেকটা রুগ্ন হয়ে যাচ্ছে, গাছগুলো অনেকটা রুগ্ন হয়ে যাচ্ছে, ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। তাই আমরা রিকোয়েস্ট করব দপ্তরের পক্ষ থেকে যে প্যাক্লোবিউট্রাজল যদি কোনো বাগানে প্রয়োগ করেন তার পরবর্তী 2-3 বছর করবেন না। 2-3 বছর গাছকে বছরে 2 বার নির্দিষ্ট হারে খাবার দিন, গাছকে তার নিজস্ব শারীরিক শক্তি সেটা ফিরে আসতে দিন, তারপরে আবার আপনারা করতে পারেন। কিন্তু প্রত্যেক বছর প্যাক্লোবিউট্রাজল ব্যবহার করে গাছ থেকে জোর করে মুকুল আনা, ফল নেওয়া, এটা যদি আমরা করতে থাকি গাছ কিন্তু রুগ্ন হয়ে যাবে। আগামী 2-3-4-5 বছরের মধ্যে অচিরেই গাছ কিন্তু একদম খারাপ হয়ে যাবে। ওই গাছ থেকে ভালো করে আর ফল, ঠিক নির্দিষ্ট গুণমানের ফল আর পাওয়া যাবে না। এই জায়গায় যেন সবাই একটু, আমাদের কৃষক বন্ধুরা যারা আছেন তারা যেন একটু অ্যালার্ট থাকেন। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।